বছরটা ছিল 1912। মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দরে দাঁড়িয়ে আছে এক বিশাল ইস্পাতের দানব, যার নাম RMS টাইটানিক। এই জাহাজকে তখন বলা হতো ডুবতে না পারা জাহাজ, কারণ কেউ ভাবতেও পারেনি যে এত বিশাল, এত আধুনিক, এত প্রযুক্তি সমুদ্র এক জাহাজেরও কোনো এক পরিণতি হতে পারে মৃত্যুর মধ্যে। সেই সময়ের সবচেয়ে বড়, সবচেয়ে বিশাল বহল জাহাজ এটি। টাইটানিকের ভেতর ছিল রাজকীয় সাজ, সোনার মতো আলো, ঝাড়বাতি, সঙ্গীত আর হাসির ধ্বনি। মানুষ ভাবছিল এটা শুধু এক যাত্রা নয়, এ যেন এক নতুন সভ্যতার ঘোষণা। 10ই এপ্রিল 1912 সকাল 9টার সময় সাউথহ্যাম্পটন বন্দরে আকাশে তখন কুয়াশা ভাসছে। টাইটানিকের চিমনি থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে, আর বন্দরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ হাত নাড়ছে তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে। কেউ যাচ্ছিল নতুন জীবনের খোঁজে আমেরিকায়, কেউ যাচ্ছিল প্রেমের সন্ধানে, আবার কেউ যাচ্ছিল কেবল গর্বের যাত্রায়। আমি টাইটানিকে উঠেছি এই কথাটা বলার জন্য। জাহাজে প্রায় 2200 জন মানুষ, তাদের মধ্যে রাজপরিবারের সদস্য, ধনকুবের, ব্যবসায়ী, আর ছিল শত শত গরিব মানুষ যাদের স্বপ্ন ছিল একটাই, নিউ ইয়র্কে পৌঁছে নতুন করে জীবন শুরু করা। জাহাজের প্রতিটি তলা যেন এক এক রাজপ্রাসাদ। প্রথম শ্রেণীর ডাইনিং হলে পরিবেশন হতো ইউরোপের সেরা খাবার, আর দ্বিতীয় শ্রেণীর কেবিনে ছিল ছোট্ট জানালা, যেখানে সমুদ্র দেখা যেত কেবল স্বপ্নের মতো। টাইটানিকের ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড স্টিভ, যিনি জীবনের শেষ যাত্রা হিসেবে এই জাহাজের দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার আমি যতদিন সমুদ্রে চলেছি এমন শক্তিশালী জাহাজ আর দেখিনি। অনেকেই বিশ্বাস করেছিল টাইটানিক ডুববে না, কারণ এর ভেতরে ছিল 16টি জলরোধী কম্পার্টমেন্ট, যার ফলে জল ঢুকলেও জাহাজ টিকে যাবে বলে দাবি করেছিল নির্মাতারা। কিন্তু ইতিহাসের নিয়মই আলাদা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির সামনে তার অহংকার বেশি দিন টেকে না। জাহাজ এগিয়ে চলল, ইংল্যান্ড পেরিয়ে ফ্রান্সের শেরবুর্গে থামলো, তারপর আয়ারল্যান্ডের কুইন্সটন, আর সেখান থেকে বিশাল আটলান্টিক মহাসাগরের যাত্রা শুরু। আকাশে তখন হালকা ঠান্ডা হাওয়া। তৃতীয় শ্রেণীর যাত্রীরা গান গাইছিল, আর প্রথম শ্রেণীর যাত্রীরা ওয়াইন হাতে ডেকে বসে গল্প করছিল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। কেউ জানতো না এই হাসির রাতগুলোই হবে তাদের জীবনের শেষ রাতগুলো। সমুদ্রের ঢেউ তখন শান্ত, কিন্তু সেই শান্তির নিচে জমে উঠেছিল এক অদৃশ্য বিপদ। বরফ শীতল আটলান্টিকের বুক জুড়ে ভাবছিল বিশাল আইসবার্গ, যাদের অবস্থান কেউ জানতো না। রেডিও অপারেটররা কিছু সতর্কবার্তা পাঠিয়েছিলেন, কিন্তু তখন সেই বার্তা পৌঁছানি ক্যাপ্টেনের কানে। কেউ ভাবেনি এই জাহাজের বুকেও একদিন বরফের চিহ্ন আঁকা পড়বে। টাইটানিক তখন রাতের আধারে এগিয়ে চলছে। বাতাসে শীত, আকাশে তারা, যাত্রীরা ঘুমিয়ে পড়েছে, আর ডেকে দাঁড়িয়ে ক্যাপ্টেন তাকিয়ে আছেন অন্ধকারের সমুদ্রের দিকে। তখনও কেউ জানতো না এটাই সেই রাত যেটা বদলে দেবে মানব ইতিহাসের মানচিত্র। 14ই এপ্রিল 1912 রাত যখন প্রায় 11:30 বাজে, উত্তর আটলান্টিকের আকাশে হাজারো তারা ঝলমল করছে, আর সমুদ্রের বুক জুড়ে নেমে এসেছে এক ভয়ানক ঠান্ডা। জাহাজের চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাস আর ইঞ্জিনের গুঞ্জন শোনা যায়। জাহাজের নাবিকরা সেই ঠান্ডা রাতে বরফের খোঁজে দূরবীন দিয়ে তাকিয়ে আছে অন্ধকারের দিকে, কিন্তু সেই রাতে ভাগ্য যেন তাদের চোখে কুয়াশা ঢেলে দিয়েছিল। ডেকে তখন প্রেমিক যুগল বসে গল্প করছে, শিশুরা ঘুমিয়ে গেছে। রেডিও রুমে দুজন তরুণ অপারেটর একের পর এক বার্তা পাঠাচ্ছে অন্য জাহাজে। হঠাৎ এক মুহূর্তে একটি সতর্কবার্তা আসে, সামনে বরফ ক্ষেত্র। কিন্তু সেই বার্তা তখনও পৌঁছানি ক্যাপ্টেনের হাতে। জাহাজ এগিয়ে চলল আগের গতিতে, প্রায় 22 নট, মানে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে। রাত 11টা বাজতে 40 মিনিট। ডেকে দাঁড়ালো নাবিকরা। হঠাৎ অন্ধকারে কিছু সাদা ছায়া দেখতে পেল। এক মুহূর্তে একজন চিৎকার করে উঠল, আইস ব্রেক রাইট অ্যান্ড হেড, মানে সামনেই বরফের পাহাড়। ক্যাপ্টেনের নির্দেশ এলো, বাঁয়ে ঘোরাও জাহাজ, বন্ধ করো ইঞ্জিন। চাকা ঘুরলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এক বিশাল বরফের পাহাড় জাহাজের ডান দিকে ঘেঁষে চলে গেল, আর তার ধারালো পান্ত টাইটানিকের স্টিলের গায়ে ছিঁড়ে ফেললো কয়েকটি ছিদ্র। সেই শব্দটা শুনে অনেকে ঘুম থেকে জেগে উঠল। প্রথমে কেউ বুঝতে পারেনি কি হয়েছে। কেউ ভাবলো হয়তো ইঞ্জিনের সামান্য সমস্যা, কিন্তু নিচতলার যাত্রীদের কেবিনে তখন ধীরে ধীরে ঢুকছে বরফ ঠান্ডা সমুদ্রের জল। জাহাজের ইঞ্জিনিয়াররা নিচে নেমে দেখলেন 5টি জলরোধী কামরা ফেটে গেছে। এর মানে জাহাজ আর টিকে থাকতে পারবে না। ক্যাপ্টেন স্মিথের মুখ তখন ফ্যাকাশে। তিনি জানেন এই জাহাজ বাঁচবে না আর।
রেডিও অপারেটররা সঙ্গে সঙ্গে SOS সিগন্যাল পাঠাতে শুরু করলেন। মাই ডে, টাইটানিক স্নিকিং, উই নিড হেল্প। কিন্তু আশেপাশে ছিল খুব কম জাহাজ, আর যারা ছিল তারা ছিল অনেক দূরে। সবচেয়ে কাছের জাহাজ কারপ্লেটিং তখন প্রায় 60 মাইল দূরে। ওরা জানালো, আমরা আসছি, কিন্তু পৌঁছাতে সময় লাগবে। ধীরে ধীরে জাহাজের সামনের দিকে নিচে নামতে শুরু করলো। মানুষ তখন বিশ্বাস করতে পারছে না এই বিশাল টাইটানিকে সত্যি ঢুকছে। প্রথম শ্রেণীর যাত্রীরা কম্বলে জড়িয়ে দাঁড়িয়ে আছে ডেকে, তৃতীয় শ্রেণীর লোকজন ভয় আর আতঙ্কের দরজা ভাঙতে ব্যস্ত। নারীরা কাঁদছে, শিশুরা মায়ের আঁচল ধরে আছে। ক্যাপ্টেনের নির্দেশ এলো, প্রথম নারী ও শিশুরা লাইফ বেটে উঠবে। জাহাজে মোট 20টি লাইফ বোট ছিল, যাতে সর্বোচ্চ 1200 জন উঠতে পারে, কিন্তু জাহাজে ছিল 2200 জনেরও বেশি। অনেক নাবিক জানতো না কীভাবে নৌকাগুলো নামাতে হয়। অনেকেই অর্ধেক ফাঁকা রেখেই নামিয়ে দিল, কারণ তারা ভেবেছিল পরে আবার ফিরে আসবে অন্যদের নিতে। কিন্তু টাইটানিকের ভাগ্য ফিরে আসার সময় আর ছিল না। সেই সময় জাহাজের অর্কেস্ট্রা বাজাতে শুরু করলো একটি সুর, নিয়ারের মাই গড টু থি, আমার ঈশ্বরা তোমার কাছেই যেন থাকি। এই সুর বাজাতে থাকলো সেই মুহূর্ত পর্যন্ত, যখন ডেকে দাঁড়িয়েছিল মানুষ আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল। একজন মা তার শিশুকে বাঁচাতে কাঁদছিল। একজন বৃদ্ধ ভদ্রলোক স্ত্রীর হাত ধরে বলছিলেন, আমরা একসাথেই এসেছি, একসাথেই যাব, আর নিচে জল ঢুকছে দ্রুত। রাত 2:20 ক্যাপ্টেন স্মিথ জাহাজের ডেকে দাঁড়িয়ে শেষবারের মতো সমুদ্রের দিকে তাকালেন, আর কয়েক মিনিটের মধ্যেই টাইটানিকের পেছনের দিকে উঠে গেল আকাশের দিকে। তারপর এক বিশাল শব্দে জাহাজটি ভেঙে দুখণ্ড হয়ে অন্ধকার সমুদ্র মিলিয়ে গেল। সেই রাতে সমুদ্র ছিল শুধু কান্না, চিৎকার আর ঠান্ডা জল। যার পানিতে পড়েছিল তাদের বেশিরভাগ জমে মারা যায় কয়েক মিনিটের মধ্যেই। মাত্র 705 জন মানুষ জীবিত রয়ে গিয়েছিল, আর বাকিরা চিরদিনের মতো হারিয়ে যায় আটলান্টিকের অন্ধকারে। রাত যখন 2টা পার হয়ে গেছে, চারপাশে শুধু অন্ধকার, বরফের মতো ঠান্ডা জল আর অসংখ্য মানুষের চিৎকার। টাইটানিক তখন পুরোপুরি ডুবে গেছে। সমুদ্রের বুকে ভাসছে শুধু কিছু লাইফ বোট আর অগণিত ভাসমান কাঠ, চেয়ার, দরজা আর মানুষের দেহ। যারা পানিতে পড়ে বেঁচেছিল তাদের নিঃশ্বাস ঠান্ডা জলে জমে যাচ্ছিল। প্রতি মিনিটে কারো না কারো শরীর নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। তাদের ঠোঁট নীল, চোখ খোলা, কিন্তু চেতনা নিভে গেছে। এক তরুণ বলছিল, আমার নাক জ্যাক, আমি বাঁচব। তার কণ্ঠ মিলিয়ে গিয়েছিল ঢেউয়ের শব্দে। লাইফ বোট বসা এক নারী তখন শিশুকে আঁকড়ে ধরে কাঁদছে। সে বলছে তার বাবা ওখানে রয়ে গেছে, ওকে আমি ছাড়বো না। কিন্তু অন্যরা তাকে থামালো, কারণ তারা জানতো ফিরে গেলে মৃত্যু নিশ্চিত। এভাবে সেই রাতে হাজারো ভালোবাসা, হাজারো প্রতিশ্রুতি চিরতরে হারিয়ে গেল সমুদ্রের অন্ধকারে। ডেকে দাঁড়ালো অফিসার হারবার, বলছিলেন, আমি আমার দায়িত্ব শেষ না করে যাব না। তিনি শেষ পর্যন্ত থেকে গেলেন, আর জাহাজ ডোবার সঙ্গে সঙ্গে হারিয়ে গেলেন অন্ধকারে। ক্যাপ্টেন স্মিথ টাইটানিকের পর্ব শেষ মুহূর্তে তিনি নিজের কেবিনে গিয়ে দাঁড়িয়েছিলেন জানালার পাশে, যখন ঢেউ ভেঙে ঢুকছিল ভেতরে। কেউ তাকে আর দেখেনি। ইতিহাস বলে তিনি জাহাজের সাথেই সমাধি নিয়েছিলেন। কেউ কেউ গান গাইছিল শেষবারের মতো, কেউ প্রার্থনা করছিল, কেউ আবার নীরবে বসেছিল মৃত্যুর অপেক্ষায়। তুমি বাঁচো, আমি যাব না। স্ত্রী উত্তর দিয়েছিলেন, আমরা একসাথে বেঁচেছি আর একসাথেই মরব। তারা লাইফবোট উঠতে বরাবর করে জাহাজের ডেকে দাঁড়িয়ে রইলেন। রাতের আকাশে তারাও তখনও ঝলমল করছে, কিন্তু সেই আলোয় প্রতিফলিত হচ্ছিল হাজারো মৃত্যুর ছায়া। এক লাইফবোট থেকে শোনা যাচ্ছিল কান্না আর নাম ধরে ডাক, মা, বাবা, এখানে এসো। কিন্তু কেউ আর উত্তর দিচ্ছিল না। চারপাশে শুধু বরফের ঢেউ, আর তাতে ভাসছে মৃত্যু মানুষের শরীর। প্রায় 3 ঘন্টার পর ভোরের আলো ফুটল। সেই আলোয় দেখা গেল সমুদ্র ভরা দেহ, কাঠ, পোশাক আর ছিন্ন ভিন্ন স্মৃতি। আর তখনই দূরে দেখা গেল একটি জাহাজ, RMS কারপাথিয়া। ওরা ছুটে এলো বাঁচাতে যার যখনই জীবিত ছিল, কিন্তু যখন তারা পৌঁছলো তখন মাত্র 705 জন মানুষ জীবিত অবস্থায় উদ্ধার হলো। একে বসেছিল এক মেয়ে, তার চুলে বরফ জমে গেছে। সে তাকিয়ে আছে আকাশের দিকে, চোখে জল নেই, কারণ কান্নাও যেন থেমে গেছে ঠান্ডায়। কেউ তাদের কম্বল দিল, চা দিল, কিন্তু ভিতরের ক্ষত কেউ সারাতে পারল না। যাদের প্রিয়জন ছিল জলে হারিয়ে গেছে, তারা শুধু শূন্য চোখে তাকিয়ে রইল সমুদ্রের দিকে, যেখানে একসময় গর্বের সাথে দাঁড়িয়েছিলেন টাইটানিক। কারপাথিয়া জাহাজ নিউ ইয়র্কে পৌঁছায় 18 এপ্রিল 1912 সালে। বন্দরে দাঁড়িয়েছিল হাজারো মানুষ, কেউ অপেক্ষায়, কেউ প্রার্থনায়। যখন বেঁচে ফেরা মানুষগুলো নামতে শুরু করলো, সেই মুহূর্তে নেমে এলো এক অদ্ভুত নীরবতা।
কেউ চিৎকার করলো না, কারণ সবাই জানতো যারা ফিরলো না তাদের কথা আজও সমুদ্র বলা যাবে। একটি ছোট্ট মেয়ে তখন জাহাজে থেকে নেমে বলছিল, আমার বাবা টাইটানিকের ভেতরে রয়ে গেছে। ও বলছিল, আমি তোকে ভালোবাসি, আবার দেখা হবে। সেই আবার দেখা হবে আর কোনোদিনও হলো না। কিন্তু ইতিহাস থেমে থাকেনি। মানুষ ভুলেনি টাইটানিককে, ভুলেনি সেই ভালোবাসা, সেই সাহস, সেই মৃত্যুর রাতকে। টাইটানিক আজও রয়ে গেছে সমুদ্রের নিচে, যেন এক নিঃশব্দ ঘুমন্ত শহর, যেখানে প্রতিটি জানালার ওপারে লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি ভালোবাসা, এক একটি চিৎকার। 1912 পৃথিবী তখন নতুন যুগে প্রবেশ করছে। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প সবকিছু যেন মানুষের নাগালের মধ্যে এসে গেছে। ইউরোপের আকাশে ভেসে বেড়াচ্ছে আশা, আর সেই আশার কেন্দ্রবিন্দু ছিল এক জাহাজ। মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিশালবহ আর সবচেয়ে নিরাপদ বলে দাবি করা জাহাজ RMS টাইটানিক। সে সময়ের ধনীদের চোখে টাইটানিকে মানে ছিল স্বপ্নের প্রতীক, আর সাধারণ মানুষ কাছে সেটা ছিল এক অলৌকিক কাহিনী। কেউ বিশ্বাস করতে পারছিল না মানুষ একসময় এমন এক বিশাল জাহাজে তৈরি করতে পারবে, যেটা প্রায় এক শহরের সমান বড়, এবং বলা হচ্ছিল এই জাহাজ কখনো ডুববে না। 1912 সালের 10ই এপ্রিল সাউথহ্যাম্পটন বন্দরে ভিড় জমেছে হাজার হাজার মানুষ। জাহাজে উঠছেন ধনী ব্যবসায়ী, সিনেমা তারকা, অভিজ্ঞাত নেতা, এমনকি এমন মানুষও যারা আমেরিকায় নতুন জীবন শুরু করতে চেয়েছিল। তারা জানতো না এই জাহাজ হবে তাদের শেষ গন্তব্য। টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় 269 মিটার, ওজন ছিল প্রায় 46,000 টন। ভেতরে ছিল ডাইনিং হল, সাঁতার পুল, জিম, রেস্তোরাঁ, বাথরুম, গরম জল, এমনকি লাইব্রেরিও। তখনকার দিনে এটা ছিল অবিশ্বাস্য। মানুষ বলেছিলেন ঈশ্বরও এই জাহাজ ডুবাতে পারবে না, কিন্তু প্রকৃতি তখনও নীরবে এসেছিল। জাহাজ যখন যাত্রা শুরু করলো, আকাশ ছিল পরিষ্কার, সমুদ্র শান্ত। ক্যাপ্টেন এডওয়ার্ড স্পিড আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন। তিনি বলছিলেন, আমার দীর্ঘ নৌযাত্রার অভিজ্ঞতা এর চেয়ে নিরাপদ জাহাজে আমি দেখিনি। কিন্তু সেই আত্মবিশ্বাসী হয়তো হয়ে উঠেছিল সবচেয়ে বড় অভিশাপ। টাইটানিক যাত্রা শুরু করলো ইংল্যান্ড থেকে ফ্রান্স, তারপর আয়ারল্যান্ড পেরিয়ে লক্ষ্য নিউ ইয়র্ক সিটি। প্রায় 2200 যাত্রী আর ক্রু নিয়ে জাহাজ এগিয়ে চলল আটলান্টিক মহাসাগরে বুক চিরে। প্রতিটি রাত ছিল উৎসব মুখর, ধনীদের ডেক এবং বাজত মিউজিক। নিচের ক্লাসের যাত্রীরা গান গাইত, হাসত, নাচত। সবাই বিশ্বাস করছিল সামনে শুধু আলো, সামনে শুধু নতুন জীবন। কিন্তু 14 এপ্রিলের রাতের পর এই আলো নিভে যাবে চিরদিনের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এইরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই বাই।